প্রিয় ভিউয়ার্স, গল্পের শুরুতে কিছু কথা ক্যাপ্টেন সাহেব উপন্যাসের রুদ্র মেহেরের চরিত্রের জটিলতা এবং তার ভেতরের অন্ধকার মানসিকতাকে ফুটিয়ে তোলার জন্যই চিত্রায়িত করা হয়েছে। গল্পের প্রয়োজনে কোনো চরিত্রের নেতিবাচক বা বিভিন্ন আদর্শ তুলে ধরা মানেই সেই আদর্শকে সমর্থন করা নয়। আমি ব্যক্তিগতভাবে একজন মুসলিম এবং এক আল্লাহতে দৃঢ় বিশ্বাসী। রুদ্রের এই উগ্র নাস্তিকবাদের বিপরীতে মেহেরের অটল বিশ্বাসী এই গল্পের মূল প্রমাণ। মেহেরের যুক্তি ও ধৈর্য কিভাবে রুদ্রের পাথরের হৃদয়কে টলায় সেটাই আগামী দিনগুলোতে দেখার বিষয়। এই গল্পটিকে সাজাতে আমাকে অনেক কাটাছেঁড়া করতে হয়েছে এবং অনেক শ্রম দিতে হয়েছে। রুদ্রের সংলাপগুলো সাজাতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা এটিকে কেবল একটি কাল্পনিক গল্পের অংশ হিসেবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমার এই পরিশ্রমের সার্থকতা। পাশে থাকবেন। আটলান্টিকের উপর দিয়ে বোয়িং ৭৭৭ থেকে ৩০০ ইয়ার বিমানটি তখন ৩৬,০০০ ফুট উচ্চতায় ডানা মেলেছে। নিউ ইয়র্ক অনেক আগেই দিগন্তে মিলিয়ে গেছে সামনের অন্তহীন নীল জলরাশি। কেবিনের ভেতরে স্লান নীল আলো। যাত্রীদের কেউ ঘুমিয়ে বিভোর, কেউ বা হেডফোনে গান শুনছে। সব মিলিয়ে এক থমথমে প্রশান্তি। ঠিক তখনই নিস্তব্ধতা ফালাফালা করে দিয়ে কেবিনের শেষ প্রান্ত থেকে ধাতব কিছু আছড়ে পড়ার কর্কশ শব্দ শোনা গেল। পরক্ষণেই বাতাসের বুক চিরে বেরিয়ে এলো এক নারী কণ্ঠের তীক্ষ্ণ চিৎকার। একজন এয়ার হোস্টেস দৌড়ে পেছনের দিকে যেতেই হ্যাঁচকা টানে তাকে পাশের সিটের উপর ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই কেবিনের বিভিন্ন প্রান্ত থেকে 7 জন লোক সিট ছেড়ে উঠে দাঁড়ালো। তারা সাধারণ যাত্রী সেজে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। সবার মুখে কালো কাপড়ে ঢাকা, চোখের মণি দুটো বন্য জানোয়ারের মতো অস্থির। একজনের হাতে ধারালো কিছুর ঝিলিক, অন্যজন একটি ইলেকট্রনিক জ্যামার উঁচিয়ে ধরল। কেউ নড়বেন না, যে নড়বে তার খলি আর ঘাড় থাকবে না। কর্কশ কণ্ঠে সেই হুঙ্কারে পুরো কেবিনে মুহূর্তের মধ্যেই হিমাংশু নেমে এলো। হাইজাকারদের 3 জন ককপিটের দিকে পা বাড়ালো। সিসিটিভি স্ক্রিনে কেবিনের বিশৃঙ্খলা ধরা পড়তেই ককপিটের ভেতরে পাইলটের হাত কেঁপে উঠল। প্রধান চালকের সামনে বসা মানুষটি কিন্তু নির্বিকার। তার দীর্ঘ বলিষ্ঠ আঙ্গুলগুলো একবার কন্ট্রোল প্লেনের ছুঁয়ে গেল। সে কোনো আর্তনাদ করল না, কোনো প্রশ্নও করল না, শুধু একবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। সে জানে এই মুহূর্তে সে কোনো রক্ত মাংসের মানুষ নয়, সে এই বিমানের শেষ রক্ষাকর্তা। ইন্টারকম অন হলো। পুরো বিমানে একটা ভরাট গম্ভীর কিন্তু অসম্ভব শান্ত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। সবাই নিজের জায়গায় স্থির থাকুন, মাথা নিচু করুন এবং সিট বেল্ট শক্ত করে বাঁধুন। শান্ত থাকুন। সেই কণ্ঠে এমন এক সম্মোহনীয় শক্তি ছিল যে আতঙ্কিত যাত্রীরা অবচেতনে মাথা নিচু করে ফেলল। ঠিক তখন মাঝের সারি থেকে একজন অফ ডিউটি সিকিউরিটি অফিসার রুখে দাঁড়ালেন। শুরু হলো ধস্তাধস্তি। ককপিটে বসা সেই মানুষটি বুঝল ভেতরে বসে থেকে এই লড়াই জেতা যাবে না। 7 জন প্রশিক্ষিত হাইজাকারদের দমানো কঠিন। সে অটো পাইলট সিস্টেম রিচেক করে ধীর পদে উঠে দাঁড়ালো। ককপিটের আরমান বোর্ড যখন খুলল তখন হাইজাকাররা ভাবেনি ভেতর থেকে স্বয়ং যমদূত বেরিয়ে আসবে। সাদা ধবধবে ইউনিফর্ম, কাঁধে 4টে গোল্ডের স্ট্রাইপ, দীর্ঘকায় শরীরটা দরজায় দাঁড়াতেই কেবিনের আলো যেন তার
উপর এসে পড়ল। ক্যাপের ছায়ায় তার মুখটা তখনও অস্পষ্ট। হাইজাকারদের লিডার তা কিরমির করে চিৎকার করল। পিছনে যা ক্যাপ্টেন, না হলে এই অফিসারকে শেষ করে দেব। ক্যাপ্টেন এক পা এগিয়ে এলো। তার ঠান্ডা গলার স্বর পুরো কেবিনে গমগম করে উঠল। এই ফ্লাইটে কোনো নির্দেশ দিলে সেটা আমি দেই। আর তোমাদের জন্য আজকের শেষ নির্দেশ হলো অস্ত্র নামাও। কারণ আর এক পা যদি এগোও তবে এই প্লেনটা যেমন গন্তব্যে পৌঁছাবে না, তোমরাও জীবিত মাটিতে নামবে না। হাইজাকারের দ্বিধাগ্রস্ত মুহূর্তটাকেই ক্যাপ্টেনের কাজে লাগলো। চোখের পলকে সে বাম দিকে এক দুর্দান্ত সাইট নিয়ে সামনের হাইজাকারের কবজিতে একটা ব্লান্ট ফোর্স আঘাত করলো। প্রচণ্ড শব্দে লোকটার হাত থেকে অস্ত্রটা ছিটকে পড়ল। ক্যাপ্টেনের লড়াই ছিল দেখার মতো। সে একা তিনজনকে সামলাচ্ছিল। একের পর এক নিখুঁত পাঞ্চ আর কিকে হাইজাকাররা পর্যদুস্ত হয়ে পড়ল। সিটের সঙ্গে ধাক্কা লেগে এক হাইজাকার সিটকে গিয়ে পড়ল পাশের ফুট ট্রেলির উপর। ক্যাপ্টেনের এই রণমূর্তি দেখে সাধারণ যাত্রীরাও সাহস ফিরে পেল। আরও 4-5 জন সুঠামদেহী যাত্রী মিলে বাকি হাইজাকারদের জাপটে ধরল। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস যুদ্ধের পর 7 জন হাইজাকারকেই সিট বেল্ট আর হাতের কাছে পাওয়া দড়ি দিয়ে আস্তে পিষ্টে বেঁধে ফেলা হলো। পরিস্থিতি সামলে সেই ক্যাপ্টেন দ্রুত ককপিটে ফিরে গিয়ে কন্ট্রোল নিল। প্লেনটা মৃদুভাবে চট্টগ্রামের রানওয়েতে অবতরণ করলো। চাকা স্পর্শ করলো মাটিতে। কেবিনে ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস আবারও ফিরে এলো। যাত্রীরা হাসি দিয়ে একে অপরকে দেখছে, ধন্যবাদ জানাচ্ছে। রানওয়ের পাশে বিশেষ একটি প্রভাতের মতো আলো জ্বলছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যখন ফ্লাইটটা ল্যান্ড করলো তখন ভেতরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু ঘটনা ততক্ষণে ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিমানে থাকা এক তরুণীর তোলা ভিডিও এখন টপ অফ দ্য কান্ট্রি। সোশ্যাল মিডিয়া ততক্ষণে তোলপাড়। ফেসবুক, টুইটার, এক্স আর টিকটকে একটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হিরনলি দ্য স্কাই। নিউজ পোর্টালগুলো হেডলাইন, আকাশে মৃত্যুর ঝুঁকি, শত যাত্রীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন বাঙালি ক্যাপ্টেন। সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেনের বন্যা বয়ে যাচ্ছে। কে এই ক্যাপ্টেন? ওনার নাম কি? নিউক্রাস্ট আনলকড। বিমান থেকে যখন সেই মানুষটি ধীর পায়ে নিচে নেমে এলো তখন চারিদিকে হাজারো ক্যামেরার ফ্ল্যাশ। ডজন খানেকের নিউজ চ্যানেলের মাইক তার সামনে। ডিসি সাহেব একগাল হাসি দিয়ে এগিয়ে এলেন। চারিদিকে তখন শোরগোল। কে এই বীর? ডিসি সাহেব হাত বাড়িয়ে দিয়ে উচ্চস্বরে বললেন, আপনার মতো সাহসী মানুষ আমাদের গর্ব। আপনার সম্মাননা গ্রহণ করুন। ঠিক সেই মুহূর্তে মানুষটি তার ক্যাপটা খুলল। ক্যামেরার ফ্ল্যাশে প্রথমবার পরিষ্কার ফুটে উঠল তার তীক্ষ্ণ নাক, উজ্জ্বল গায়ের রং আর গভীর শান্ত চোখ জোড়া। সে মৃদু হেসে নিজের পরিচয় দিল। ধন্যবাদ, আমি ক্যাপ্টেন রাইহাম চৌধুরী, রুদ্র। মুহূর্তের মধ্যেই মিডিয়ার সব ক্যামেরা আর শত শত মানুষের নজর গিয়ে স্থির হলো তার উপর। দীর্ঘ 16 ঘন্টার এই রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে দুনিয়া চিনল তাদের নতুন হিরোকে, যার নাম এখন সবার মুখে মুখে, রাইহাম চৌধুরী রুদ্র। এয়ারপোর্টে নামতেই রুদ্রের ফোনে কল এলো তাদের সবচেয়ে কাছের বন্ধু আদিল মির্জার কাছ থেকে। সামনের ক্যাফেতে আয়, লোকেশন পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ চেক কর। আদিলের প্রত্যেক বাড়ি চট্টগ্রাম। কাজের সূত্রে মাঝে মধ্যেই সে এখানে আসে। বর্তমানে সে ঢাকাতেই থাকে। ইন্টারন্যাশনাল বিজনেসে যুক্ত থাকার কারণে প্রায়ই বিদেশে যেতে হয় তাকে, কখনো ব্যবসার কাজে, কখনো ওয়ার্কশপ বা মিটিংয়ের জন্য। ভাগ্যকর্মে দীর্ঘদিন পর আবার মুখোমুখি হলো দুই বন্ধু। সময়ের আর দূরত্বের কারণে আগের মতো আর দেখা করার সুযোগ হয়ে ওঠে না তাদের। এবার যেন কাকতালীয়ভাবে দুজনই একসাথে দেশে এসেছে। আদিলের বেশিরভাগ সময়ই দেশের কাটলেও রুদ্র দেশের বাইরে বেশি থাকে। ক্যাফে শপে বসতেই আদিল সরাসরি বলল, তুই সিরিয়াস হ। কোন বিষয়ে? আদিল একটু থেমে বলল,
তুই নিজেই জানিস আমি কি নিয়ে কথা বলছি। মানুষের জীবনে ভুল হতেই পারে, তার মানে এই না যে সেই ভুল আঁকড়ে ধরে থাকতে হবে। ওই দিন যা হয়েছিল সেটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। রুদ্র কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হাতে থাকা কফির মগে হালকা চুমুক দিয়ে বলল। আর কিছু? আদিল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমরা শুধু তোকে হাসি খুশি দেখতে চাই। আর কবে ফিরছিস? আমাকে দেখে অসুখী মনে হচ্ছে তোর? নেক্সট ফ্লাইটে। আদিল একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। তোকে বলাই ভুল। রুদ্রের তেমন কেন ভাবান্তর দেখা গেল না, বরং সে আরো আয়েশ করে গা এলিয়ে দিল চেয়ারে। ধীর ভঙ্গিতে কফির কাপে চুমুক বসাতেই আদিল আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রুদ্রের ফোনের রিংটোন বেজে উঠল চারপাশে। মা, এই সময়? ওপাশ থেকে রেহেনা চৌধুরীর কণ্ঠ শোনা গেল। বাবা, তুই ঠিক আছিস? টিভিতে দেখলাম তোকে। এই বিষয়ে আমরা পরে কথা বলবো বাবা, আগে তাড়াতাড়ি বাসায় আয়। রুদ্র খানিকটা ঘাবড়ে গেল। সে দ্রুত রেহেনা চৌধুরীকে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কি হয়েছে মা? কিছুক্ষণ চুপ থেকে রেহেনা আবার বললেন। তোর দাদি হার্ট অ্যাটাক হয়েছে, উনি তোকে দেখতে চান। আমি এখনই আসছি। বলেই ফোন কেটে দিল রুদ্র। ঘড়িতে তখন বিকেল 4:30। কেউ একজন তাড়াহুড়া করে প্লেনের উইন্ডো সিটে এসে বসল। পাশের সিটে হেলান দিয়ে থাকা আগন্তুকের দিকে তাকানোর সময়ও পেল না সে। প্লেন টেক অফ করার সময় হঠাৎ রুদ্র অনুভব করলো কেউ তার হাত শক্ত করে চেপে ধরেছে। ওপাশ থেকে মেলি কণ্ঠে কেউ বলে উঠল। সরি সরি, আই হ্যাভ এয়ারোফোবিয়া। আমি প্লেনে উঠলে খুব ভয় পাই। রুদ্র নিচে তাকিয়ে দেখলো তার হাতে 4টি নখের দাগ বসে গেছে। তার মুখে কালো মাস্ক, চোখে কাটলিয়ার অ্যান্ড সানগ্লাসে কালো সানগ্লাস। গত কয়েক ঘন্টায় মিডিয়ায় হাই টপ আর মানুষের ভিড় এড়াতে সে নিজেকে এমনভাবে ঢেকে রেখেছিল যেন কেউ সহজে চিনতে না পারে। বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, কিন্তু বিজনেস ক্লাসের কোনো টিকিট পাওয়া যায়নি। রুদ্র বিরক্ত চোখে পাশে বসা সাদা ড্রেস আর বাদামি হিজাব পরা মেয়েটির দিকে তাকালো। স্টুপিড। মেয়েটা সঙ্গে সঙ্গে বলল। এক্সকিউজ মি, আই এম নট স্টুপিড। সরি বললাম তো। এই বলে নিজের ব্যাগ থেকে একটা ব্যান্ডেজ বের করে রুদ্রের হাতে লাগিয়ে দিল। তার ললাটের রক স্পষ্ট হয়ে উঠল। রুদ্র কোনো উত্তর দিল না। দুজনই দুদিকে ফিরে বসলো। 50 মিনিটের ফ্লাইটে আর কেউ কারো দিকে ফিরে তাকালো না। 50 মিনিটে প্লেন চট্টগ্রাম থেকে সিলেটে পৌঁছালো। ল্যান্ড করার সময় পাশের মেয়েটি তাড়াহুড়া করে নামতে গিয়ে সিটের সঙ্গে ধাক্কা খেয়ে সরাসরি রুদ্রের কোলের উপরে এসে পড়ল। ভয় পেয়ে সে চোখ বন্ধ করে ফেলল। রুদ্র হতবাক হয়ে গেল। কিছু বলার আগেই মেয়েটি দৌড়ে প্লেন থেকে নেমে গেল। তারপর রুদ্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এয়ারপোর্ট কাছে হলেও ট্রাফিকের কারণে সময় লাগলো। 3 মাস পর সে বাড়ি ফিরল। কাজের প্রয়োজনে দেশে আসলেও সে বেশিরভাগ সময় ঢাকার নিজের ফ্ল্যাটেই থাকে। এক দেশ থেকে আরেক দেশ যাতায়াতের কারণে ফ্লাইটও ঠিক মতো থাকা হয় না। বাড়ির দারোয়ান গেট খুলে দিল। ড্রাইভিং সিট থেকে রুদ্র তাকালো 3 তলা বিশিষ্ট আলিশান চৌধুরী নিবাসের দিকে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়িতে ঢুকে বাড়ির ভেতরে কাউকে দেখা গেল না। সবাই কথায়। ভেতরে এক সার্ভেন্টকে জিজ্ঞেস করল। বাড়ির সবাই কোথায়? ছোট সাহেব সবাই দোতলায়, বড় ম্যাডামের কাছে। রুদ্র চোখের ইশারায় সার্ভেন্টকে বুঝিয়ে দিল তাকে আর প্রয়োজন নেই। সে যেন আবার নিজের কাজে ফিরে যায়। রুদ্র দোতলায় উঠে দাদির ঘরে ঢুকলো। দেখলো সবাই সেখানে জড়ো হয়ে বসে আছে। এই বাড়ির বড় কর্তা সুলতানা চৌধুরী, রুদ্রের দাদি, তার 2 ছেলে ও 1 মেয়ে। বড় মেয়ে হামজা চৌধুরী, পেশায় একজন রাজনীতিবিদ। তিনি বর্তমান সংসদের একজন এমপি। তার স্ত্রী রেহেনা চৌধুরী এবং তাদের 2 সন্তান। তাদের বড় ছেলে রেদওয়ান চৌধুরী, যিনি 8 বছর আগে মারা গেছেন। রাইহাম চৌধুরী রুদ্র তাদের ছোট ছেলে। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বলা চলে এখন সেই তাদের একমাত্র ছেলে। রুদ্রের কাছে পৃথিবী মানে কখনোই শুধু নিয়ম আর বাধা ধরা জীবন নয়। তার বিশ্বাস জীবনটা একটা অ্যাডভেঞ্চার। যেখানে ঝুঁকি নেই, প্রশ্ন নেই, সেখানে জীবনেরও কোনো দাম নেই। আগামীকাল, পরকাল কিংবা ভবিষ্যতের নিরাপত্তা, এসব তার কাছে গৌণ।
আজকের মুহূর্তটাই আসল। যে মানুষ যত দূর যেতে পারে, যত ভয়কে জয় করতে পারে, তার জীবন ততটাই অর্থপূর্ণ। আর এই বিশ্বাসই তাকে সবার থেকে আলাদা করে রেখেছে। দাদার দ্বিতীয় ছেলে হানিফ চৌধুরী, যিনি যুক্তরাজ্য থাকেন, তার স্ত্রী মিলা চৌধুরী এবং তাদের 3 সন্তানও সেখানে থাকেন। মেয়ে সালমা চৌধুরী তার 2 সন্তানসহ আমেরিকায় থাকেন। রুদ্র ঘরে ঢুকতেই দেখল নিস্তব্ধতা। দরজার কাছে দাঁড়িয়ে অসুস্থ সুলতানা চৌধুরীকে দেখে সে কাপা গলায় বলল, দাদা। কিন্তু সুলতানা চৌধুরী তার দিকে তাকালেন না। সুলতানা চৌধুরী চোখ ও মুখে অভিমানের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রুদ্রের রাগ চেপে বসল। যদি কিছু বলবেন না তাহলে ডাকলে কেন? আমি চলে যাচ্ছি। সুলতানা চৌধুরী অভিমান ভরা গলায় বললেন, চলে যা, মরলেও দেখতে আসবে না। আমরা যদি তোর কেউ হতাম তাহলে মাসের পর মাস আমাদের থেকে দূরে থাকতে না। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। পাশে থাকা চেয়ারটা টেনে দাদির বিছানার পাশে এনে বসল রুদ্র। রেহেনা চৌধুরী তখনও নীরবে দাঁড়িয়েছিলেন। মায়ের দিকে তাকিয়ে রুদ্র ভ্রু তুলে ইশারায় জানতে চাইল কি হয়েছে। তার মা ধীর স্বরে বললেন, তুই কথা বল। রুদ্র দাদির হাতটা আলতো করে নিজের মুঠোয় নিয়ে নিল, যেন আশ্বাস দিল তাকে। এবার বলো কি হয়েছে, কি চাও দাদা? দাদি দুর্বল কণ্ঠে বললেন, দাদু ভাই কথা দে, এবার কথা রাখবি। রুদ্র মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। দাদি আবার বলতে শুরু করলেন, এই বাড়িতে কোনো বাচ্চার হই হুল্লোড় শব্দ নেই, কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগে। আগের মতো আবার হই হুল্লোড় করে উঠুক না এই বাড়ি। আমি চাই তুই একটা বিয়ে কর। আমি আর বাঁচবই বা কয়েকদিন দাদু ভাই, বড় জোর 1-2 বছর। তার আগে অন্তত এই বাড়িটাকে আবার প্রাণ ফিরে পেতে দেখতে চাই। রুদ্রের মা পাশ থেকে বললেন, 2 বার হার্ট অ্যাটাক হয়েছে তোর দাদির। আমি আর কিছু বলবো না তোকে। এমন না যে এর আগে তাকে বিয়ের জন্য জোর করা হয়নি, এবং এসবের চাপে একসময় সে ঠিকমতো বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতিটা অন্যরকম। দাদিকে সত্যি খুব অসুস্থ দেখাচ্ছে। বাড়িতেই তার সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রুদ্রের দাদি আজ পর্যন্ত তার কোনো আবদার অপূর্ণতা রাখেনি। ছোটবেলা থেকেই এই মানুষটার কাছে সে ছিল ভীষণ আদরের। তাই মাঝে মধ্যে মজা করেই রুদ্র হামজা চৌধুরীকে বলতো, বাবা দেখেছো, তোমার মা কিন্তু তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে। রুদ্র অতীতের কথা মনে করে চোখ বন্ধ করল। কিছুক্ষণ নীরব থাকার পর রুদ্র তপ্ত নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎই বলে উঠল, শর্ত আছে। কি শর্ত? দাদি জিজ্ঞেস করলেন, বিয়ে করব, কিন্তু 10 দিনের মধ্যে, শুধু ফ্যামিলির ভেতর, বাইরে কেউ জানবে না। দাদি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রুদ্র রাজি হয়েছে, এটাই অনেক। কিন্তু এত কম সময় কিভাবে সম্ভব? আমি জানি না। বলে রুদ্র দাদির ঘর ছেড়ে বেরিয়ে গেল। অন্যদিকে বাড়ির পেছনের গেটটা নিঃশব্দে ঠেলে ভেতরে ঢুকলো কেউ একজন। চারপাশ একবার সতর্ক চোখে দেখে ধীরে ধীরে একটা মই বের করে ওপরে উঠল সে। তারপর অন্ধকারে ঢাকা বারান্দা পেরিয়ে নিঃশব্দে নিজের রুমে প্রবেশ করলো। ঘরে ঢুকতেই একটি কণ্ঠ ভেসে এলো। মেহের? সে ভয় পেয়ে গেল, তবে পরিচিত কণ্ঠ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজের পরনের গাউন হিজাবটা ছুঁড়ে মারল বিছানার উপর। তখন রাগে ফুঁসতে থাকা মেঘলা জিজ্ঞেস করল, মেহের, তুই কোথায় ছিলি? তোর ইউনিভার্সিটিতে কল দিয়েছি, সবাই বলেছে তুই ক্লাসে যাসনি। এই হইচই করিস না, আস্তে কথা বলছিস, কেউ শুনে ফেললে বিপদ হয়ে যাবে। কিন্তু কোথায় গিয়েছিলি? বড় আম্মু রেখে আছে। কি বলেছিস? আমি ইউনিভার্সিটিতে যাইনি। তাহলে? সকালে চট্টগ্রামের ফ্লাইটে গিয়ে বিকেলে ফিরে এসেছি। অবাক স্বরে বলল মেঘলা। না হ্যাঁ, যা শুনেছিস ঠিক শুনেছিস। মেঘলা চোখ বড় করে বলল, বড় আব্বু বা বড় আম্মু জানলে? না, জানবে না যদি তুই না বলিস। ঠিক আছে, এখন চল খেতে আয়, রাতে কথা বলবি এই বিষয়ে। সায়েদ ইমরান সাহেবের 2 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে সায়েদ মির্জার বিয়ে হয়েছে 2 বছর আগে। মেজ ছেলে সায়েদ মাশফি বর্তমানে যুক্তরাজ্যে অনার্স পড়ছে। ছোট মেয়ে সাওয়াত শায়েস মেহের সদ্য সাস্ট কম্পিউটার সায়েন্স নিয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
শায়েদ ইমরানের ছোট ভাইয়ের শায়েদ শফিকের 2 মেয়ে, একজন শায়েদ মেঘলা কাজিন হওয়ার পাশাপাশি মেহেরের ক্লাসমেট ও বেস্ট ফ্রেন্ড, আরেকজন শায়েদ মিনহা, সে এবার এসএসসি দিবে। শায়েদ ইমরান একজন প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যবসায়ী, দেশের ভেতরে ও বাইরে তার বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি একজন হিসেবে পরিচিত। তার বড় ছেলে শায়েদ মির্জা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত এবং বাবার কাজে সক্রিয়ভাবে সহায়তা করে। ধীরে ধীরে সে দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। শায়েদ ইমরানের স্ত্রী শায়েদ কামিনী একজন আত্মপ্রত্যয়ী নারী। তিনি পরিবার ও সামাজিক পরিসরে নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরতে চান এবং প্রায়ই নিজের ক্ষমতা প্রকাশের চেষ্টা করেন। বিকেলের মিঠে রোদ চৌধুরী নিবাসের বিশাল ব্যালকনিতে এসে পড়েছে। হামজা চৌধুরী রেলিং চেয়ারে বসে পত্রিকা পড়ছিলেন। এমন সময় রুদ্রকে সেখানে আসতে দেখে চশমাটা নাকের জোগায় নামিয়ে আনলেন। রুদ্রের পরনে ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার, হাতে কফির মগ, চোখ মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি, যেন সে কোনো মহাযুদ্ধ জয় করে এসেছে। হামজা চৌধুরী গলা খাকারি দিয়ে বললেন, কি মিস্টার ক্যাপ্টেন, 10 দিনের আলটিমেটাম দিয়ে তো খুব নিশ্চিন্তে কফি খাচ্ছ। ভাবছো 10 দিনে কি আর মেয়ে পাওয়া যাবে? তোমার এই ইন্টেলিজেন্ট প্ল্যান আমি ধরে ফেলেছি। তুমি আসলে বিয়ের পিড়ি নয়, রানও দিয়ে পালানোর রাস্তা খুঁজছ। কিছু কি ভুল বললাম? আমি ধরে ফেলেছি, তাই না? রুদ্র এক চুমুক কফিতে তৃপ্তি নিয়ে হাসলো। চেয়ার টেনে বাবার উল্টো দিকে বসে নাচতে নাচতে বলল, বাবা, তুমি তো তুখোড় রাজনীতিবিদ, মানুষের পালস বোঝেন, অথচ নিজের ছেলের পালস ধরতে গিয়েই ভুল করছেন। আমি কি পালানোর পাত্র? আমি তো স্রেফ গেমটা একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। এখন বলটা আপনাদের কোর্টে। রুদ্র নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাচালো। হামজা চৌধুরী পত্রিকার ভাঁজ করে পাশে রাখলেন। ছেলের দিকে তাকে বাঁকা হেসে বললেন, বল আমাদের কোর্টে ঠিকই, কিন্তু গোলটা যাতে নিজের পোস্টে না হয় সেটা খেয়াল রেখো। তুমি যে খামখেয়ালি, দেখা যাবে বিয়ের দিন সকালে তুমি বললে সরি, আবহাওয়া খারাপ, ফ্লাইট টেক অফ করবে না। তখন এই এমপির ইজ্জত নিয়ে আমি কোথায় মুখ লুকাবো? রুদ্র হেসে ফেলল। বাবা, ফ্লাইট ডিলে হতে পারে, কিন্তু ক্যান্সেল হয় না। আর আপনি তো ভোট চাওয়ার সময় কত প্রতিশ্রুতি দেন, একটাও কি 100% পূরণ হয়? আমি তো অন্তত একটা প্রতিশ্রুতি দিয়েছি বিয়ে করব। এখন সেই ভিকটিম বা ক্যান্ডিডেট যদি আপনারা খুঁজে না পান, তবে তো সেটা আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতা। হামজা চৌধুরী ছেলের চোখে তাকিয়ে এক মুহূর্ত স্থির হলেন। রুদ্রের এই অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে ভাবিয়ে তুলল। রুদ্র ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার মুখে হাসি ছিল, কিন্তু সেই হাসির ভেতরে যেন লুকিয়ে ছিল অদ্ভুত এক নীরবতা। এমন নীরবতা যা মানুষকে আরো রহস্যময় করে তোলে। নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ পড়ল হাতের ব্যান্ডেজটার দিকে। সেই বিমানের মেয়েটার কথা মনে পড়ে গেল। অ্যারোফোবিয়ার ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটা নখ দিয়ে তার হাতটা ক্ষতবিক্ষত করে দিয়েছিল, অথচ কিছুক্ষণ পরেই নিজের ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে খুব যত্ন করে বেঁধে দিয়েছিল। রুদ্র কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল সেই ব্যান্ডেজটার দিকে। তারপর খুব ধীরে ঠোঁটের কোণে একটা অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল, তুমি কি ভেবেছো এই ছোট্ট ব্যান্ডেজ দিয়ে আমার ক্ষত সারানো যাবে? একটু থেমে সে হালকা করে মাথা নাড়ল। তুমি তো জানোই না, আমি নিজেই একটা ক্ষত বিক্ষত মানুষ। এমন এক ক্ষত যার ব্যথা কেউ দেখে না, আর যার কোনো ব্যান্ডেজও নেই। রুদ্রের সাথে কথা বলার পর থেকে হামজা চৌধুরী ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিয়েও শান্তি পাচ্ছে না। তিনি তার স্ত্রী রেহেনা চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হেসে বললেন, তুমি বেশি ভাবছো রেহানা। তুমি তোমার ছেলেকে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী। যে ছেলে 5 বছর ধরে বিয়ের নাম শুনলে ধারে কাছে ঘেঁচত না, সে হঠাৎ 10 দিনের শর্ত দিয়ে রাজি হয়ে গেল। আমার চেয়ে রুদ্রকে কেউ ভালো চেনে না। ওর তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করছে। ও জানে 10 দিনে হুট করে কোনো মেয়ে খুঁজে পাওয়া সম্ভব না। ও আমাদের চোখে ধুলো দিয়ে একটা সেফ এক্সিট খুঁজছে।
বিয়েতে কিছু করবে না, শেষে বলবে তোমরাই তো মেয়ে জোগাড় করতে পারলে না। রেহেনা চৌধুরী স্বামীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ও যদি সত্যিই ফাঁকি দিতে চাইতো তবে সরাসরি না করে দিত। ও হয়তো এবার সিরিয়াস। আমার 14 গোষ্ঠীর পিন্ডি চটকালেও তোমার ওই গুণধর ছেলের মতো আর একটা পিস খুঁজে পাওয়া যাবে না। দিব্যি নাকে দড়ি দিয়ে নাচিয়ে ছাড়বে আমাকে। রুদ্রর খামখেয়ালিপনা বরাবরের। ও সব কিছুকে ফ্যান্টাসি মনে করে। এই যে কালকে প্লেনে যা করলো সেটা ওর কাছে একটা অ্যাডভেঞ্চার মাত্র। ও কোনো নিয়ম বা বাধা ধরা জীবনে বিশ্বাসী নয়। একতলায় যখন এই আলোচনা চলছে, দোতলায় দাদির ঘরে তখন ডক্টর ইমতিয়াজের সাথে কথা চলছে। ডক্টর ইমতিয়াজ আহমেদ শুধু একজন চিকিৎসক নন, চৌধুরী পরিবারের যে কোনো বিপদ আপদে তিনি বড় ভাই বা অভিভাবকের মতো পাশে থাকেন। সুলতানা চৌধুরী বিয়ের তাড়ানি শুনে ডক্টর ইমতিয়াজ আহমেদ ওপাশ থেকে কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর স্বরে বললেন, সায়েদ ইমরানের ছোট মেয়ে মেহের। কিন্তু খালাম্মা, মেয়েটা তো রুদ্র ঠিক উল্টো মেরুর, ভীষণ চঞ্চল। আপনি কি ওকে চিনতে পারছেন? ওই যে আমার মেজো মেয়ে আহিয়ার বিয়েতে যে মেয়েটা পুরো বাড়ি মাতিয়ে রেখেছিল। সুলতানা চৌধুরী প্রথমে একটু ভাবলেন, তার চশমাটা নাকের উপর একটু ঠিক করে নিয়ে স্মৃতির পাতায় ডুব দিলেন। ডক্টর ইমতিয়াজের মেজো মেয়ে আহিয়ার সাথে শায়েদ ফ্যামিলির ঘনিষ্ঠতার সুবাদে বেশ কয়েকবার দেখা হয়েছে তাদের। হঠাৎ একটা বিশেষ মুহূর্ত মনে পড়তেই সুলতানা চৌধুরীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি উচ্ছ্বাসিত হয়ে বললেন, ইমতিয়াজ ওই মেয়েটা না? আহিরার বিয়ের রাতেই আমার সুগার যখন হট করে ফল করলো, সবাই যখন প্যানিক করছিল, তখন ওইটুকু একটা মেয়ে কোথা থেকে যেন দৌড়ে এসে আমার মুখে একটা চকলেট গুজে দিল। বিকেলের স্নান আলোয় তার মুখে এক চিলতে বিজয়ী হাসি। তিনি মনে মনে বললেন, রুদ্র, তুই ভেবেছিস 10 দিনে মেয়ে খুঁজে পাওয়া অসম্ভব? তোর দাদি যে তোর চেয়েও জিদে কম না, সেটা তুই ভুলে গেছিস? তুই যেমন ডান পিঠে, আমি কি তার চেয়েও কম নাকি? তিনি আবার ফোনটা তুলে ডক্টর ইমতিয়াজ বললেন, শোনো ইমতিয়াজ, তুমি আজই ওর বাবা মার সাথে কথা বলো। মেহেরকে আমার ভীষণ পছন্দ, দেরি করা যাবে না। ডক্টর ইমতিয়াজ আশ্বস্ত করলেন, ঠিক আছে খালাম্মা, আমি আজই ইমরানের সাথে কথা বলছি। সিলেটের শাহেদ ভিলায় মেহের নিজের রুমে জানালার গ্রিল ধরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বিমানে সেই স্টুপিড লোকটার সাথে বিশ্রী ধাক্কাধাক্কির স্মৃতি মনে পড়তেই তার শরীর ঘিন ঘিন করে উঠল। হঠাৎ পাকস্থলী উল্টে এক তীব্র বমি ভাব এলো তার। মেহের সামলাতে পারল না, এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কয়েকদিন ধরেই তার এই অবস্থা, ঘন ঘন বমি, অসহ্য মাথা ঘোরা আর সারাক্ষণ ক্লান্তিবোধ। মেঘলা তখন রুমে ঢুকল। গত কয়েকদিন ধরে সে মেহেরকে খুব কাছ থেকে লক্ষ্য করছে। মেহেরের এই আকস্মিক মুড সুইং আর শারীরিক পরিবর্তন মেঘলার মনে এক ভয়ঙ্কর আশঙ্কা জন্ম দিচ্ছে। মেহের মুখ ধুয়ে বেরিয়ে আসতেই মেঘলা তার সামনে গিয়ে দাঁড়ালো। নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, মেহের, তুই কি অন্তু ভাইয়ের কোনো খবর পেয়েছিস? লোকটা কি তোকে কোনোভাবে ঠকাচ্ছে? মেহের যেন বাজ পাখির মতো ছো মেরে মেঘলার কথার বাধা দিল। ধমকে উঠে বলল, মেঘলা, তুই কি বলতে চাস? অন্তু আমাকে কেন ধোকা দেবে? মেহেরের এক ধমকে উঠাতে মেঘলা ভয় পেয়ে উঠল আকস্মিক। অন্তু আর মেহেরের পরিচয় কলেজ ক্যাম্পাসে। অন্তু মেহেরের 1 বছরের সিনিয়র ছিল। অন্তুর পৈতৃক নিবাস ছিল চট্টগ্রামে। সে তার নানার বাড়ি থেকে অর্থাৎ সিলেটে পড়াশোনা করত। শায়েদ পরিবারের জৌলুসের তুলনায় অন্তুরা কিছুই ছিল না, কিন্তু আবেগপ্রবল মেহের তখন কোনো বৈষম্য বুঝেনি। মেহের খুব কঠোর ধার্মিক ছিল না, সে ছিল লিবারেল মুসলিম। তবু তার ভেতরের হারাম হালালের সীমারেখা মানার এক নীরব চেষ্টা সব সময় ছিল। সে বিশ্বাস থেকেই একদিন হঠাৎ তার মনে হয়েছিল এই সম্পর্কে আর এভাবে টেনে নেওয়া ঠিক নয়। অনেক দ্বিধা আর অদ্ভুত এক কষ্ট বুকে নিয়েই সে অন্তুকে বলেছিল, অন্তু, এই সম্পর্কটা এভাবে এগিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না।
মেহেরের সেই কথাটা যেন অন্তুর ভেতরের পৃথিবীটাকেই কাঁপিয়ে দিয়েছিল। অন্তুরও বয়স কম ছিল। আবেগের বশে মেহেরকে বিয়ে করার কথাটাই তার মাথায় তখন প্রথম আসে। প্রায় উন্মাদের মতো করেই সে মেহেরকে বিয়ের প্রস্তাব দেয়। মেহেরও তখন ভেবেছিল বিয়ে করলে অন্তত তাদের সম্পর্কটা হালাল হবে। পরিবারের অমতে হলেও অন্তত তারা কোনো পাপের পথে হাঁটছে না। আজ থেকে ঠিক 1 বছর আগে বয়স কম থাকার কারণে ঠিক ভুলের হিসাব কিংবা দুনিয়াদারির জটিলতা সম্পর্কে মেহের তখন ভীষণ অজ্ঞ। ভালোবাসা আর বিশ্বাসের সরল ভরসায় মেঘলাকে সাক্ষী রেখে তারা গোপনে বিয়ে করেছিল। সিদ্ধান্ত ছিল দুজনেই আগে নিজেদের মতো করে প্রতিষ্ঠিত হবে, তারপর একদিন সাহস করে সব কিছু জানাবে পরিবারকে। কিন্তু গত 1 সপ্তাহ ধরে অন্তু যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তার ফোন বন্ধ। গতকাল অনেকটা ঝুঁকি নিয়েই মেহের ছুটে গিয়েছিল চট্টগ্রাম অন্তুর খোঁজে, অথচ সেখানে গিয়ে সে যেন এক অদ্ভুত শূন্যতার মুখোমুখি হয়েছে। মেঘলার সন্দেহ ভরা চোখগুলো শুনে মেহেরের বুকটা কেঁপে উঠল। তবু সে নিজের মনকে বারবার বোঝাচ্ছে অন্তু তাকে ধোঁকা দিতে পারে না। 1 বছরের যত্নে করা বিশ্বাস, ভালোবাসা আর স্বপ্নের ছোট সংসার কি সত্যি স্লেপ একটা অভিনয় ছিল? মেহেরের চোখ নোনা জলে টলমল করছে। বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা জমে আছে। সে জানে না তার অজান্তেই তার ভেতরে নীরবে বেড়ে উঠছে আরেকটি প্রাণ। মেহেরের হাতের মুঠোয় ধরা ছোট্ট একটি প্লাস্টিকের স্ট্রিপ। সাদা রঙের সেই তুচ্ছ বস্তুটি যেন এই মুহূর্তে মেহেরের সাজানো পৃথিবীর ভারসাম্য ওলটপালট করে দিচ্ছে। এটি একটি প্রেগন্যান্সির কিট। একজন নারী তার শরীরের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন সবার আগে নিজেই টের পায়। গত কয়েকদিন ধরে মেহেরের কাছে সব কিছুই অন্যরকম লাগছিল। অকারণেই মাথা ঘোরা, গন্ধে অস্বস্তি আর পাকস্থলী উল্টে আসা সেই অসহ্য বমিভাব। ভেতরের সংশয়টা আজ এক ভয়াবহ বাস্তবতায় রূপ নিল। ঝাপসা চোখে কিটটার দিকে তাকালো সে। 2টি লাল রেখা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মেহের নিস্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়ল। এই মুহূর্তে তার আনন্দিত হওয়ার কথা ছিল যদি পাশে অন্তু থাকতো, কিন্তু এখন এই ভ্রূণ তার কাছে এক বিশাল দায়ভার। মেহেরের সারা শরীর হিম হয়ে আসছে। ঠিক তখনই দরজায় সজোরে করাঘাত হলো। মেহের চমকে উঠে তড়িঘড়ি করে কিটটা ওড়নার নিচে লুকিয়ে ফেলল। দরজার ওপাশে তার মা শায়েত কামিনী দাঁড়িয়ে আছেন। তার কণ্ঠস্বরে সব সময়ই এক ধরনের শাসন আর কাঠিন্য লেগে থাকে। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন, মেহের, ভিতরে কি করছিস এতক্ষণ? নিচে আয়, তোর বাবা ডাকছে তোকে। ডক্টর ইমতিয়াজ এসেছেন, তাড়াতাড়ি আয় তো। বলেই শায়ের কামিনী চলে গেলেন। মেহেরের গলার কথাটা আটকে গেল। মেহের তড়িঘড়ি করে প্রেগন্যান্সি কিটটা সরিয়ে রাখল যাতে কেউ সেটা না পায়। কোনো মতে নিজেকে সামলে নিয়ে যন্ত্রের মতো মায়ের পিছু পিছু নিচে নামলো সে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই মেহের দেখল পুরো ড্রয়িং রুম যেন কোনো উৎসবের সাজে সেজেছে। মেহের ভেবেছিল ডক্টর ইমতিয়াজকে হয়তো দেখতে পাবে, কিন্তু ড্রয়িং রুমে উকি দিয়ে দেখল তিনি ততক্ষণে চলে গেছেন। রয়ে গেছে শুধু একরাশ খুশির গুঞ্জন। সিলেটের অন্যতম ধনাঢ্য ও প্রভাবশালী পরিবার হিসেবে শায়েত ভিলার প্রতিটি আসবাবপত্রে আভিজাত্যের ছাপ। বড় ভাই শায়েত মির্জা গম্ভীর মুখে একপাশে দাঁড়িয়েছিল। মেহের নিচে আসতেই তার চাচাতো বোন মিনহা খুশিতে প্রায় আধখানা হয়ে দৌড়ে এলো। মেহেরের মুখে জোরে করে মিষ্টি গুজে দিয়ে চিৎকার করে বলল, মেয়েরা বউ, কংগ্রেচুলেশন, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাও কার সাথে জানো? সেই হিরো ক্যাপ্টেন রুদ্রের সাথে। মেহেরের কানে যেন কেউ তপ্ত সীসা ঢেলে দিল। সে বিস্ময়ে নিস্তব্ধ হয়ে গেল। তার বড় বড় চোখ জোড়া অবিশ্বাসে স্থির। বিয়ে? আমার বিয়ে ঠিক হয়েছে মানে কি? মেহেরের অবাক হওয়া দেখে ড্রয়িং রুমে হাসির রোল পড়ল। তার ভাবি নূর এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। মেহের আর নূরের সম্পর্কটা বন্ধুর মতোই। নূর ফিসফিস করে বলল, অবাক হওয়ারই কথা রে, এমন রাজপুত্রের মতো বর কি আর সবার কপালে জোটে? মেহের ভাবির চোখের দিকে তাকাতে পারল না। তার মাথা ঝিমঝিম করছে। শায়েত ইমরান সাহেব
আদরে মেয়ের মাথায় হাত রেখে খুব নরম গলায় বললেন, রুদ্র যেমন সাহসী তেমনি প্রতিষ্ঠিত। আমি চাই তুই সুখে থাকিস। বাবার এই পরম মমতা মেহেরের সহ্য হলো না। সে বাবার বুকে আশ্রে পড়ে আর্তনাদ করে উঠল। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। ইমরান সাহেব হাসলেন। তিনি ভাবলেন মেয়ে হয়তো হুট করে বিয়ের খবর শুনে ঘাবড়ে গেছে, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা শায়েদ কামিনী তীক্ষ্ণ চোখে মেহেরের অস্ত্রতা ধরে ফেলল। তিনি এক পা এগিয়ে এসে কড়া গলায় বললেন, নাটক বন্ধ কর মেহের। কেন করবি না শুনি? কি সমস্যা তোর? মেহের এবার সোজা হয়ে দাঁড়ালো। মেহের বাবার বুক থেকে সোজা হয়ে দাঁড়ালো। সবার দিকে কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকালো। চোখ বুজে হাতের মুঠো শক্ত করে বলে উঠল, বাবা, আমি বিবাহিত। পুরো ড্রয়িং রুমে যেন মুহূর্তের মধ্যে উত্তর মেরুর শীতলতা নেমে এলো। মিনহার হাতের মিষ্টির প্লেটটা কার্পেটে পড়ে গেল। শায়েদ কামিনী এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সজোরে মেহেরের গালে একটা চড় বসিয়ে দিলেন। থপ করে একটা শব্দ হলো। মেহের সিটকে সোফার উপর পড়ে গেল। কামিনী বেগমের গলার স্বর রাগে কাঁপছে। হারামজাদি, কার কথা বলছিস তুই? কার জন্য আমাদের মুখ পুড়িয়েছিস? মেহের মাথা নিচু করে ফুপিয়ে উঠে বলল, আমি অন্তকে বিয়ে করেছি 1 বছর আগে। বড় ভাই শায়েদ মির্জা চুপ ছিলেন, কোনো কথা বলল না। শুধু তার হাতের মুঠো শক্ত হয়ে উঠল। তার চোখের দৃষ্টিতে বোনকে বাঁচানোর আকুতি নেই, বরং আছে এক অদ্ভুত শীতল ঘৃণা। মির্জার এই মৌনতা মেহেরকে চরের চেয়েও বেশি ভয় পাইয়ে দিল। শায়েদ ইমরান সাহেব ধপ করে সোফায় বসে পড়লেন। তার দীর্ঘদিনের কামানো সম্মান যেন ধুলোয় মিশে যাচ্ছে। তিনি দীর্ঘক্ষণ নীরব থাকার পর খুব ভারী গলায় বললেন, সেই ছেলেটাকে বলো আগামী 24 ঘন্টার মধ্যে যেন আমার সামনে এসে দাঁড়ায়। যদি সে না আসে তবে মনে রাখো মেহের, তোমার এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে আমাদের মতোই করতে হবে। চৌধুরী পরিবারকে না বলার ক্ষমতা আমার নেই। নূরভাবি মেহেরের পাশে এসে বসলো ঠিকই, কিন্তু তার ছোঁয়াতে আগের মতো সেই উষ্ণতা ছিল না। মেহের ডুকরে কেঁদে উঠল। অন্তুর ফোন বন্ধ, আর তার ভেতরে বাড়ছে সেই প্রাণ যা তাকে প্রতি মুহূর্তে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মেহের নূরকে আবার জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল, কিন্তু নূরের শরীর পাথরের মতো শক্ত হয়ে আছে। কোনো প্রতিক্রিয়া নেই। সে জানে মির্জার হিংস্রতা কত ভয়ঙ্কর হতে পারে। ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে আছে। একে একে সবাই মেহেরের উপর থেকে মুখ ফিরিয়ে চলে গেল। নূর জানে এত সহজে কিছু ঠিক হওয়ার নয়, তবুও যাওয়ার আগে মেহেরের দিকে সান্ত্বনার এক ফোঁটা শুকনো বাণী ছুড়ে দিল, সব ঠিক হয়ে যাবে মেহের, তুই চিন্তা করিস না। এই বলে নূরও নিজের ঘরের দিকে পা বাড়ালো। মেঘলা তখনও বাড়ির বাহিরে ছিল। শায়েদ ভিলায় একটু আগে বয়ে যাওয়া সেই তছনছ করা তুফানের কথা সে জানতো না। লিভিং এরিয়ায় মেঝেতে তখনও বসে আছে মেহের। কান্না এখন থেমে গেছে। তার চোখ দুটো এখন অনুভূতিহীন শূন্য। মেঘলা বাড়িতে ঢুকে মেহেরকে ওভাবে মাটিতে বসে থাকতে দেখে আটকে উঠল। ছুটে এসে মেহেরের মাথায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, মেহের, কি হয়েছে তোর? শরীর খারাপ? মেহের পাথরে গলায় উত্তর দিল, সব শেষ হয়ে গেছে রে মেঘলা। অন্ত আমাকে শুধু ধোকা দেয়নি, ও আমাকে জীবন্ত কবর দিয়ে গেছে। এরপর একে একে সেই বিভৎস বিকেলের সবটুকু মেঘলার কাছে উগরে দিল সে। মেহেরের মনে হলো অন্তু হয়তো সত্যি তাকে ধোকা দিয়ে কোথাও চলে গেছে। অপরদিকে চৌধুরী নিবাসে রুদ্র তখন তার রুমে ফ্লাইটের জন্য তৈরি হচ্ছে। এয়ারপোর্টে যেতে হবে, নেক্সট ডিউটি। রুদ্রের মা পাশে এসে অস্থির হয়ে বোঝাচ্ছেন, রুদ্র, এখন যাস না। মেয়ের পক্ষ যদি দেখা করতে চায় আমি কি বলবো? উনি আসলে ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলেন যদি রুদ্র ফিরে না আসে। রুদ্র শার্টের বোতাম আটকাতে আটকাতে নির্লিপ্ত গলায় বলল, মা, একটা বিয়ের জন্য আমি আমার প্রফেশনাল কমিটমেন্ট নষ্ট করতে পারি না। আমার মেয়ে দেখার দরকার নেই। তোমাদের আর দাদার পছন্দ হলে আমি রাজি। মা তবুও দমে না গিয়ে বললেন, যদি মেয়ে নিজে থেকে দেখা করতে চায়? রুদ্র দরজার দিকে পা বাড়িয়ে রুক্ষ গলায় জবাব দিল, ঠিক আছে, ও যদি চায় তবে ফিরে এসে দেখা করব। হামজা চৌধুরী ড্রয়িং রুমে বসে বিলাপ করছেন।
তুমি তোমার ছেলেকে অন্ধবিশ্বাস করো মা। ও যদি এখন চলে যায় আর না আসে? দাদি পাশ থেকে অভয় দিয়ে বললেন। আসবে, আমার দাদুভাই ঠিক ফিরে আসবে। হামজা চৌধুরী রাগে গজগজ করে বললেন। দোয়া করো যেন আসে, না হলে এবার আমি ওকে দেখে নেব। দাদি মুখ বাঁকিয়ে বিড়বিড় করলেন। দেখে নেবে, কত দেখলাম। ফিরে আসা যাক শায়েদ ভিলায়। সময় কারোর জন্য থেমে থাকে না। শায়েদ ইমরান সাহেবের দেওয়া সেই 24 ঘন্টা পার হয়ে গেছে। মেহের এখন তার বাবা মা আর বড় ভাই মির্জার সামনে হাঁটু গেড়ে বসে আছে। গত 24 ঘন্টায় সে অন্তু বা তার পরিচিত কাউকে ফোন করতে বাকি রাখেনি, কিন্তু কথাও কোনো চিহ্ন নেই। বাবা শায়েদ ইমরান ভারী গলায় বললেন। বিয়েটা করে ফেলো মেহের, কেউ জানবে না আগে তোমার বিয়ে হয়েছিল। মেহের এবার চিৎকার করে উঠল। বাবা, আমি বিবাহিত। ইসলামে বিবাহিত নারী প্রথম স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারে না। এতক্ষণ চুপ করে থাকা মির্জা এবার মুখ খুলল, তার কণ্ঠে বরফ শীতল নিষ্ঠুরতা। তাহলে মেরেই ফেলি আপরটাকে। মেহেরের চোখে প্লাবন থাকলেও কণ্ঠে ছিল আগ্নেয়গিরির তেজ। সে গর্জে উঠল। খবরদার, ও আমার বাচ্চা বাবা। নিস্তব্ধ ড্রয়িং রুমে বোমা ফাটলো যেন। কামিনী আর শায়েদ ইমরানের চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। মেহের সত্যটা গোপন রাখতে চেয়েছিল, কিন্তু গর্ভস্থ সন্তানের অস্তিত্ব রক্ষার তাগিদে সে সবটুকু হারালো। মির্জা এক বিভৎস অট্টহাসি দিয়ে উঠল। তোর কি মনে হয় মেহের, আমরা কিছু জানি না? শায়েদ বংশের মেয়ের করের খবর আমরা রাখবো না? তুই 1 বছর আগে গোপনে বিয়ে করলি, আমরা কিছুই বুঝলাম না। বাবা, বিয়ের প্রস্তুতি নিন। কামিনী কয়েক কদম এগিয়ে সে মেহেরের চোয়াল শক্ত করে ধরলেন, দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলেন। কতদিন, কত মাস হয়েছে তোর এই নোংরামির? মেহের তখন যন্ত্রণায় কুঁকড়ে আসে। মায়ের হাতের চাপ আর নিজের ভেতরের ভয়, তার শরীর থরথর করে কাঁপছে। তার বলতে ইচ্ছা হলো, খুব, এই বাচ্চা কোনো পাপ নয়, বরং হালাল, কিন্তু সে তখন কিছুই বলতে পারল না। সে কোনো মতে কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট সুরে উত্তর দিল। 3 সপ্তাহ মাত্র। 3 সপ্তাহ। কামিনীর চোখে এক পৈশাচিক আভা খেলে গেল। তিনি মনে মনে ভাবলেন, সময় যেহেতু খুব অল্প, তাই এখনই শেষ করে দেওয়া সহজ। তিনি মির্জার দিকে তাকিয়ে ইশারা করলেন। কামিনী বেগম মেহেরের চুলের মুঠি ধরে তাকে হ্যাসকা টানে মেঝের দিকে নামিয়ে আনলেন। হিস হিস করে বললেন। 3 সপ্তাহের পাপ, এই ভ্রূণ পৃথিবীর আলো দেখবে না, কেউ জানবে না এই ড্রয়িং রুমে আজ কি হয়েছে। মেহেরের বাবা লজ্জায় সেখান থেকে উঠে চলে গেলেন। একটি বার ফিরেও তাকালেন না মেহেরের দিকে। মেহের শুধু চেয়ে চেয়ে বাবার নিষ্ঠুরতা দেখেই গেল। কামিনী অ্যাব্রোশনের কিছু ঔষধ আনলেন। যেহেতু প্রেগনেন্সি একদম প্রাথমিক পর্যায়ে, তাই এটি ছিল তাদের কাছে সহজ পথ। কামিনী এক হাত দিয়ে মেহেরের গাল চেপে ধরলেন, আর মির্জা তার পেশি বহুল হাত দিয়ে মেহেরের হাত পা চেপে ধরল। মেহেরের আর্তনাদ ঘরের দেওয়াল চিরে দিলেও কারো মনে দয়াল জাগলো না। কামিনী জোর করে মেহেরের গলায় সেই বিষাক্ত বড়িগুলো পুড়ে দিলেন। ওষুধ খাইয়ে দিয়ে মা আর ভাই ঘর থেকে বেরিয়ে গেল, মেহেরকে একলা মৃত্যু সম যন্ত্রণায় ফেলে। মেহের মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। মেহেরের গা গুলিয়ে উঠল, প্রচণ্ড বমি পেল। তখন মেডিসিনগুলো বমির সাথে বেরিয়ে আসার পর মেহেরের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে যেন নতুন করে প্রাণ ফিরে পেল। মেঝের উপর হাঁটু গেড়ে বসে 2 হাত পেতে সে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। পেটে আলতো করে হাত রেখে বিড়বিড় করে বলল, চিন্তা করো না লিটল চার্ম, মা তোমাকে কিচ্ছু হতে দেবে না। আমরা চলে যাব এখান থেকে অনেক দূরে, বহু দূরে, যেখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শায়েদ কামিনী আর তার ছেলে শায়েদ মির্জা তখন বেশ নিশ্চিন্তেই ছিল। তারা ভেবেছিল তাদের দেওয়া বিষাক্ত বড়িগুলো মেহেরের ভেতরে নিষ্পাপ প্রাণটিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারেকে এই চিরন্তর সত্য যে তাদের আভিজাত্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে, তা তারা কল্পনাও করতে পারেনি। রাত তখন গভীর, ঘড়ির কাঁটায় 2টো বাজে। পুরো শায়েদ ভিলা যখন নিস্তব্ধতায় ডুবে আছে,
তখন মেঘলা আর নূর ভাবি মেহেরের ঘরে চুপি চুপি ঢুকলো। নূর আর মেঘলা এখনো জানে না মেহেরের এই কঠিন লড়াইয়ের আসল কারণ। তারা শুধু মেহেরের কান্নাকাটি আর তার অসহায়ত্ব দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তারা ভেবেছে মেহের শুধু এই জোরপূর্বক বিয়ে আর অন্তুর নিখোঁজ হওয়া নিয়ে ভেঙে পড়েছে। নূর ভাবি প্রথমে মির্জার রাগের কথা ভেবে ভীষণ ভয় পাচ্ছিলেন, কিন্তু মেহেরের করুণ মুখ দেখে নিজের ভয়কে জয় করেছেন। মির্জার ডয়ার থেকে অতি সাবধানে পেছনের গেটের চাবি সরিয়ে এনে মেহেরের হাতে দিলেন তিনি। সদর দরজা দিয়ে পালানো অসম্ভব ছিল, কারণ সেখানে কড়া পাহারাদার। মেহের শেষবারের মতো মেঘলা আর নূর ভাবিকে জড়িয়ে ধরে বিদায় নিল। চোখের জল মুছে সে অন্ধকারের বুক চিরে পেছনের গেট দিয়ে বেরিয়ে এলো। মেহেরের নিজের গাড়ি থাকা সত্ত্বেও সেটি নেওয়া সম্ভব ছিল না, কারণ গাড়ির শব্দে পাহারাদারের চোখে পড়ে যেত। মেহের দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীর আর সায় দিচ্ছিল না। পথের ধারে একটা বিশাল গাছের পাশে দাঁড়িয়ে সে হাঁপাতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই তার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলো সে। আতঙ্কে মেহেরের হৃৎপিণ্ড যেন থেমে যাওয়ার উপক্রম হলো। সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো। চাঁদের আবছা আলোয় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে মেহেরের মুখ দিয়ে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, ভাইয়া। মেহেরের সামনে দাঁড়িয়ে আছে শাহেদ মির্জা। তার চোখ মুখ ভাবলেশীন, কিন্তু চাহনিতে সেই পরিচিত নিষ্ঠুরতা। মেহেরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মির্জা কোনো কথা বলল না, তার চোয়াল শক্ত, দৃষ্টিতে এক পৈশাচিক অস্ত্রতা। মেহেরের চুলের মুঠি শক্ত করে ধরে সে হির হির করে টেনে গাড়ির দিকে নিয়ে চলল। মেহেরের পা পাথরে মাটিতে ঘষা খেয়ে ঝাল উঠে যাচ্ছে, কিন্তু সে যন্ত্রণার চেয়েও বড় এক অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছিল। সে আর্তনাদ করে উঠল, ভাইয়া তুমি আমায় এভাবে মারছো কেন? মির্জা নির্বিকার এক ঝটকায় মেহেরকে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে ফেললে সে তীব্র গতিতে গাড়ি চালালো। শহর ছাড়িয়ে নিঝুম অন্ধকারের বুক চিরে গাড়িটা এসে থামলো এক জনাজীর্ণ পরিত্যক্ত গুদামের সামনে। নোনা ধরা দেওয়াল আর ভ্যাপসা গন্ধে দম আটকে আসছিল মেহেরের। মির্জা তাকে একরকম চ্যাংদোলা করে ভেতরে নিয়ে ছুঁড়ে ফেলল। গুদামের এক কোণে তাকাতেই মেহেরের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আবছা আলোয় সে দেখল ধুলোবালি আর রক্তের জমাট বাঁধা স্তূপের উপর হাত পা বাঁধা অবস্থায় কেউ একজন পড়ে আছে। মেহের পাগলের মতো হামাগুড়ি দিয়ে কাছে গেল। সামনে পড়ে থাকা মানুষটির বিধ্বস্ত চেহারা দেখে মেহেরের বুক চিরে এক অমানসিক চিৎকার বেরিয়ে এলো। এ অন্য কেউ নয়, এ হলো তার অন্তু, যার বিরহে সে গত কয়েকটি দিন তিলে তিলে মরছে। অন্তুর সারা শরীর ক্ষতবিক্ষত, গায়ের শার্টটা রক্ত আর ময়লার কালচে হয়ে গেছে। মেহের থরথর করে কাপা হাতে অন্তুর বিবর্ণ মুখটা তুলে ধরল। অন্তু, অন্তু তাকাও আমার দিকে, আমি এসেছি। মেহের পাগলের মতো অন্তুর বাঁধন খোলার চেষ্টা করতে লাগলো। অন্তু অতি কষ্টে একবার চোখ মেলল। তার ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, মেহের পালাও, তুমি এখান থেকে পালাও, ওরা তোমাকে শেষ করে দেবে। মেহের ঘুরে দাঁড়িয়ে মির্জার পা জড়িয়ে ধরল, কান্নায় ভেঙে পড়ে বলল, ভাইয়া, ভাইয়া তুমি এত নিষ্ঠুর কি করে হলে? তুমি আমার আপন ভাই হয়ে আমার স্বামীকে এইভাবে এতদিন ধরে আটকে রেখে তিলে তিলে মারছিলে। ভাইয়া ওকে ছেড়ে দাও না, তুমি দয়া করে ছেড়ে দাও, আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। ও ভাইয়া দয়া করে ওকে ছেড়ে দাও। মেহেরের কান্নার গতি তীব্র হচ্ছিল। মির্জা এক ঝটকায় মেহেরকে সরিয়ে দিল। তার চোখের কোনো অনুশোচনা নেই, আছে শুধু আভিজাত্যের অন্ধ দম্ভ। সে পাশ থেকে একটা ভারী লোহার রড তুলে নিয়ে সজোরে অন্তুর মাথায় আঘাত করল। মেহেরের চোখের সামনে অন্তুর কপাল চিরে টাটকা রক্তের ধারা নেমে এলো। না ভাইয়া থামো, তুমি ওকে মারলে আমায় আগে মেরে ফেলো তুমি। মেহের পাগলের মতো অন্তুর নিথর হতে যাওয়া দেহটাকে নিজের বুক দিয়ে আড়াল করল, কিন্তু মির্জা তখন মানুষ নয়, এক পিশাচ। সে কোমর থেকে একটা ধারালো শিকারি চাকু বের করল।
মেহেরের চোখের দিকে তাকিয়ে মির্জা শীতল কণ্ঠে বলল, সাহেদ বংশের মেয়ের কোনো ভুল থাকতে নেই মেহের, আর কলঙ্ক মুছে ফেলার এটাই একমাত্র পথ। কথাটা বলেই মির্জা মেহেরকে এক ধাক্কায় সরিয়ে দিল। মেহেরের চোখের সামনেই সেই ধারালো চাকুটা অন্তুর পেটে আমূল বসিয়ে দিল সে। একবার, দুবার, বারবার। ঠিক সেই মুহূর্তেই আকাশ চিরে এক ভয়াবহ বজ্রপাত হলো। প্রকৃতিও যেন এই নিষ্ঠুরতা সইতে পারল না। শুরু হলো মুষলধারে বৃষ্টি। গুদামের ফাটা চাল দিয়ে বৃষ্টির জল আছড়ে পড়তে লাগলো মেঝের উপর। অন্তুর শরীর থেকে বের হওয়া রক্ত বৃষ্টির জলের সাথে মিশে এক লাল নদের সৃষ্টি করলো। মেহের পাগলের মতো অন্তুর উপর ঝাঁপিয়ে পড়ল। তার দু হাত দিয়ে অন্তুর পেট থেকে ফিনকি দিয়ে বের হওয়া রক্ত চেপে ধরার চেষ্টা করলো সে। তার সাদা ওড়না মুহূর্তেই লাল হয়ে গেল। অন্তু, অন্তু ওঠো। তুমি না বলেছিলে আমাদের বাচ্চার নাম রাখবে? তুমি না বলেছিলে আমরা একটা ছোট ঘর বাঁধবো? ওঠো না অন্তু, কথা বলো আমার সাথে। মেহের বৃষ্টির জল আর রক্তে মাখামাখি হয়ে অন্তুর নিথর মাথাটা নিজের কোলে তুলে নিল। অন্তুর চোখের মনি তখন স্থির হয়ে গেছে আকাশের দিকে। তার শেষ নিঃশ্বাসটুকু মেহেরের হাতের উপর এক বুক হাহাকার রেখে মিলিয়ে গেল। মেহেরের গগনবিদারী চিৎকার বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে গেল। সে অন্তুর রক্তাক্ত মুখে বারবার চুমু খাচ্ছিল আর ডুকরে ডুকরে কাঁদছিল। তার নিজের ভাই তার চোখের সামনেই তার সবটুকু জগৎকে চিরে ফালি ফালি করে দিল। মেহেরের সেই আর্তনাদ শুনলে আজ খোদা বিধাতার আসরও হয়তো কেঁপে উঠত। কিন্তু মির্জা নিষ্প্রক ভঙ্গিতে চাকুর রক্ত মুছে অন্ধকারের দিকে পা বাড়ালো। মেহেরের জন্য শুধু অবশিষ্ট রইল বৃষ্টির পৈশাচিক গর্জন আর প্রিয়তমের নিথর দেহ। গুদামে সেই রক্ত ভেজা থেকে মির্জা মেহেরকে অমানবিক নিস্তব্ধতায় পাজাকোলে করে গাড়িতে তুলল। মেহের বাধা দিল না। তার সেই শক্তিটুকু আর অবশিষ্ট নেই। তার শ্বেত শুভ্র ওড়না তখন অন্তুর বুকের তাজা রক্তে রাঙানো। শাহেদ ভিলার ফটক যখন খুলল তখন রাত শেষের পথে। মেহের যখন সেই বিধ্বস্ত অবস্থায় ড্রয়িং রুমে এসে দাঁড়ালো, উপস্থিত সবার বুকের ভেতরটা এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। মির্জা ড্রয়িং রুমের মাঝখানে এসে গগন বিদারী অট্ট হাসি দিল। সে নূর আর মেঘলাকে টানতে টানতে সবার সামনে আনলো। মির্জার চোখে তখনও খুনের নেশা। সে কামিনের দিকে তাকিয়ে গর্জে উঠল, দেখে নাও আম্মা তোমার সোনার মেয়ে, দেখে নাও আম্মা তোমার সোনার মেয়েকে এই হারামিগুলা পালাতে সাহায্য করেছে। মির্জা নূরের দিকে এগিয়ে গিয়ে তার গলায় ওড়নাটা টেনে ধরল। নূর তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। ভয়ে তার ফ্যাকাশে মুখটা নীল হয়ে গেছে। মির্জা কোনো দয়া দেখালো না, সবার সামনে ঘোষণা করল, এই বিশ্বাসঘাতক মেয়েকে আমি আজই তালাক দেব। যে আমার কথা শুনে না, আমার রক্তকে তার পেটে বয়ে বেড়ানোর কোনো অধিকার নেই ওর। এরপর মির্জা মেঘলার দিকে ফিরে সজোরে এক চর বসিয়ে দিল। চরের তীব্রতায় মেঘলা মেঝেতে ছিটকে পড়ল। মির্জা হিসিস করে বলল, আর এই আপদটাকে কালকে সূর্য ওঠার আগেই অন্ধকার কুঠুরিতে বন্দি করা হবে। আমৃত্যু জেল খাটবেও এখানে। মেহের এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল, কিন্তু নূর ভাবির সেই অসহায় মুখ দেখে তাকিয়ে রইল। যার বাবা মা কেউ নেই, এতিম এক মেয়ে যাকে কোনো এক সময় ভালোবেসে মির্জা বিয়ে করেছিল, আজ সেই মির্জা নির্দয় হয়ে তাকে বারবার আঘাত করছে। আর মেঘলার উপর ওই পৈশাচিক নির্যাতন দেখে মেহেরের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে বুঝতে পারল মির্জা খুব সূক্ষ্মভাবে তার সবচেয়ে বড় দুর্বলতাকে লক্ষ্য বানিয়েছে। মেহের নিজের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, কিন্তু তার ভালোবাসার জন্য অন্য নিরপরাধ মানুষ ধ্বংস হয়ে যাবে। এই পাপ সে বইতে পারবে না। মেহের আর্তনাদ করে উঠল, থামো ভাইয়া, তুমি থামো। তুমি যা চেয়েছিলে তাই হবে। আমি এই বিয়েতে রাজি। তুমি ছেড়ে দাও ওদের। মির্জার ঠোঁটের কোণে এক পৈশাচিক জয়ের হাসি ফুটে উঠল। সে জানতো মেহেরকে বাগে আনার এটাই একমাত্র ব্রহ্মাস্ত্র। চৌধুরী পরিবারের রাজনৈতিক প্রভাব আর ব্যবসার দাপট শাহেদ পরিবারের জন্য এক বিশাল সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে উঠতে আজ মেহেরকে কোরবানি পশু হতে হচ্ছে।
মেহের তার বাবা মা আর ভাইয়ের দিকে তাকালো। তার চোখে তখন কোনো অশ্রু নেই, আছে শুধু এক সমুদ্র হিমশীতল ঘৃণা। সে মনে মনে বলে উঠল, আজ থেকে এই সম্পর্কের সুতোগুলো আমি নিজের হাতে ছিঁড়ে ফেললাম। তোমরা আমার জন্মদাতা হতে পারো, কিন্তু আমার আপন কেউ নও। তোমরা সবাই আমার কাছে আজ থেকে মৃত। মেহের নিজের অনাগত সন্তানের নিরাপত্তার কথা ভেবে নিজেকে শান্ত করল। এই শাহেদ ভিলার নরকুণ্ডে থাকলে মির্জা যে কোনো সময় তার বাচ্চার ক্ষতি করতে পারে। তার চেয়ে চৌধুরী পরিবারের অন্দরমহলে নিজেকে লুকিয়ে ফেলা অনেক বেশি নিরাপদ। সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে। গত কয়েকদিনের ধ্বংসলীলায় সে নিউজ বা মিডিয়া দেখার কোনো সুযোগ পায়নি। বিমানে মাস্কে পড়া সেই উদ্যক্ত রুদ্রই যে তার হবু স্বামী, তা মেহেরের কল্পনাও অতীত। মেহের শান্ত গলায় কামিনীর দিকে তাকিয়ে বলল, যার সাথে আমার বিয়ে হবে তার সাথে অন্তত একবার কথা বলতে চাই আমি। কথাটা বলেই সে চুপ হয়ে যায়। তার চোখে কোনো অবাধ্যতা ছিল না, ছিল শুধু একটুখানি নিশ্চয়তা খোঁজার চেষ্টা। কারণ মেহের কখনোই বিশ্বাসঘাতকতা করতে চায় না, না নিজের সাথে না অন্য কারো সাথে। কিন্তু ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। মির্জার কপাল কুঁচকে তাকালেন, আর কামিনী প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তা সম্ভব না মেহের। তার গলায় ছিল কঠোরতার সাথে অদ্ভুত এক অস্ত্রতা। সে এখন দেশের বাইরে, আর তাছাড়া একটু থেমে আবার বললেন, সে নিজেও দেখা করতে চায় না। বিয়েতে রাজি হয়েছে, আমাদের জন্য এটুকুই যথেষ্ট। মেহের মাথা নিচু করল। মেহেরকে বন্দি করে হলেও তার নিজেরই ঘরে শব্দগুলো খুব সহজ ছিল, কিন্তু তার ভেতরের কথাও যেন একটা নীরব ভাঙ্গন ছড়িয়ে পড়ল। নীরব ভাঙ্গনটা এবার আর ভেতরে সীমাবদ্ধ থাকলো না, চারিদিকে ছড়িয়ে পড়ল। মেহের দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। বুকের ভেতরটা ধুকপুক করছিল অদ্ভুতভাবে, যেন প্রতিটা শ্বাসে জমে আছে হাজারটা না বলা কথা। হঠাৎ করে সে চিৎকার করে উঠল, অন্তু কই তুমি? অন্তু, এভাবে চলে যাওয়ার কথা ছিল না তো। কষ্ট দিয়ে এভাবে চলে গেলে আমাকে একা রেখে। তার গলা কেঁপে উঠল, তুমি জানতেই পারলে না আমাদের জীবনে নতুন এক অতিথি আসছে। আচ্ছা অন্তু, বলো তো আমি কি উত্তর দিব? যেদিন ওই বাচ্চাটা জিজ্ঞেস করবে বাবা কোথায়, আমি কি বলবো তখন? আমাদের তো একটা ছোট্ট সংসার হওয়ার কথা ছিল। তবু কেন কেন তুমি চলে গেলে? তুমি ছেড়ে গেছো অন্তু, তুমিও ছেড়ে গেছো। আমি তোমাকে ক্ষমা করব না। আমাকে উত্তর দিতেই হবে তোমাকে। এভাবে আমাকে ছেড়ে তুমি পৃথিবী থেকে চলে গেলে অন্তু। কেন গেলে? কি দোষ ছিল আমার? বিয়ের আসর সাজানো হয়েছিল অত্যন্ত সাধারণভাবে, যেন কোনো উৎসব নয়, বরং একটি গুমোট শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। শাহেদ ভিলার ড্রয়িং রুমের সেই রাজকীয় ঝাড়বাতিগুলো আজ যেন মেহেরকে উপহাস করছিল। রুদ্র তার ফ্লাইটের শিডিউল বজায় রেখে ঠিক 4 দিন পরই ফিরে এসেছে। রুদ্রের দেওয়া সেই 10 দিনের সময়সীমা আজই ছিল শেষ দিন। রুদ্রের মধ্যে কোনো উত্তেজনা ছিল না, ছিল না কোনো নতুন বরের উচ্ছ্বাস। সে তার নেভি ব্লু রঙের শেরওয়ানি আর গম্ভীর ব্যক্তিত্ব নিয়ে সোফায় বসেছিল। তার চোখ মুখে ছিল এক অদ্ভুত নির্লিপ্ততা, যেন সে কোনো বিয়ের পিঁড়িতে নয়, বরং কোনো ব্যবসায়িক চুক্তিতে সই করতে এসেছে। তার হাতের ঘড়িতে যেন টিকটিক শব্দে মেহেরের ধ্বংসের ক্ষণ গুনছিল। মেহেরকে যখন কোণে সাজিয়ে আসরে আনা হলো, তার পরনে ছিল টকটকে লাল বেনারসি, কিন্তু সেই লালের নিচে ঢাকা পড়ে গিয়েছিল তার ফ্যাকাশে হয়ে যাওয়া প্রাণহীন মুখটা। তার ওড়নাটা টেনে দেওয়া হয়েছিল একদম মুখ পর্যন্ত, যেন বাইরের কোনো আলো বা কোনো দৃষ্টি তার ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারকে স্পর্শ করতে না পারে। মেহেরের পায়ের নুপুরগুলো আজ কোনো ছন্দ তুলছিল না, বরং মনে হচ্ছিল লোহার শিকল। সে মাথা নিচু করে বসেছিল, তার দুহাত থরথর করে কাঁপছিল। তার মনে হচ্ছিল এই বেনারসি নয়, সে আসলে নিজের কাফনে আছে। মেহেরের হাতের মেহেদিগুলো তার কাছে মনে হচ্ছিল জমাট বাঁধা শুকনো রক্ত। কাজী সাহেব যখন গম্ভীর গলায় প্রশ্ন করলেন, রুদ্র এক মুহূর্ত দেরি না করে অত্যন্ত স্থির গলায় বলল, কবুল। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না, কিন্তু কোনো মতামত ছিল না।
অপরদিকে মেহেরের কানে যখন কাজী সাহেবের প্রশ্নগুলো পৌঁছাচ্ছিল তখন তার চারপাশে শাহেদ ভিলার রাজকীয় দেওয়ালগুলো যেন ঘুরছিল, কানের বাজছিল বৃষ্টির পৈশাচিক শব্দ আর অন্তুর শেষ গঙ্গানি। নূর ভাবি আর মেঘলার জীবনের সুরক্ষার কথা ভেবে বুক ভরা হাহাকার নিয়ে মেহেরের গলা দিয়ে স্পষ্ট সুরে বেরিয়ে এলো, কবুল। একবারও মেহের চোখ তুলে তার অপর প্রান্তের মানুষটির দিকে তাকালো না। রুদ্রের চেহারা দেখার বিন্দুমাত্র আগ্রহ বা সাহস তার ছিল না। বিদায় বেলায় মেহের যখন শাহেদ ভিলার চৌকাঠে এসে দাঁড়ালো তখন তার ভেতরটা ঘৃণায় শিউরে উঠছে। শাহেদ ইমরান সাহেব অপরাধ বোধে নুয়ে পড়া কাঁধে মেয়ের মাথায় হাত রাখতে চাইলেন, কিন্তু মেহের এক পা পিছিয়ে এলো। তার কণ্ঠস্বর পাথরের মতো শক্ত হয়ে ড্রয়িং রুমের কোনায় কোনায় আছড়ে পড়ল। এই বাড়ির চৌখট আর আমার পায়ের তলার মাটির সাথে আজ থেকে আমার আজ জন্মের সব চুক্তি খণ্ডন হলো বাবা। আপনাদের সায়েদ ভিলার এই আভিজাত্যের স্তম্ভগুলোর মানুষের রক্ত আর কান্নায় গড়া। এখানে আমি আর এক মুহূর্তের জন্য নিজের অস্তিত্ব রাখতে চাই না। আজ থেকে আপনারা আমার কাছে মৃত। আপনাদের এই রক্ত খেকো ছায়া যেন কোনো দিন আমার উপর আর না পড়ে। আমি অনেক আগেই মরে গেছি। মৃত ব্যক্তিরা শ্মশানে বারবার ফিরে আসে না, আমিও আসবো না আপনাদের ছায়া মারাতে। তখন চৌধুরী পরিবারের কেউ পাশে উপস্থিত ছিল না। গাড়ি চলতে শুরু করলে মেহের একবারও পেছনে ফিরে তাকালো না। শাহেদ ভিলার সেই আলোকসজ্জার রোশনাইয়ে তার চোখের আড়ালে চলে গেল। চৌধুরী নিবাসে মেহেরের পা রাখার বয়স এখন মাত্র 4 ঘন্টা। রুদ্রের ঘরের এই বিশাল নিস্তব্ধতায় সে একা বসে ফুপিয়ে কেঁদে উঠল। সে বিড়বিড় করে বলতে লাগলো, নিয়তি এক একজনকে এক একটা উপহার দিল, কাউকে ঘর, কাউকে পরম প্রাপ্তির মানুষ, আর আমার কপালে জুটলো শুধু তোমাকে ভালোবাসার চরম বিপর্যয়। আজ আমি এক অভিশপ্ত জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছি, যেখানে নামের পাশে লেগে আছে কেবলই অপবাদের কালি। অথচ এই ধ্বংসের বিনিময়ে যদি তোমাকে একটুখানি পেতাম, তাহলেও হয়তো আমার কোনো ক্ষোভ থাকতো না। তোমাকে ভালোবাসার ফলেই শুধু ধ্বংসটাই হলো। আজ আমি শুধু কলঙ্কের দাগ পেলাম, একটা অভিশপ্ত জীবন পেলাম, শুধু পেলাম না তোমাকে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভারী সেগুন কাঠের দরজার ক্যাসক্যাস শব্দে খুলে গেল। মেহের ভয়ে আড়ষ্ট হয়ে ওড়নার নিচে নিজের আঙ্গুলগুলো নখ দিয়ে খাবলে ধরল। ভারী বুকের শব্দ মেঝের কার্পেটের শোষিত হয়ে ধীর লয়ে এগিয়ে এসে ঠিক মেহেরের সামনে থামল। চৌধুরী নিবাসের বৈদ্যুতিক লাইনটা আদিল আর রুদ্রের বন্ধুরা মিলে ঠিক বাসর রাতের মাহেন্দ্র খনি গায়েব করে দিল। পুরো ঘরটা এখন ঘুটঘুটে অন্ধকার। শুধু কোণায় রাখা একটি মোমবাতি কাঁপতে কাঁপতে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেহেরের তখন ত্রাহি মধুসূদন অবস্থা। তার টানা ওড়নাটা যেন গলার ফাঁস হয়ে তাকে শ্বাসরুদ্ধ করতে চাইছে। দরজাটা খোলার মৃদু শব্দে মেহের চমকে উঠল। ভেতরে কেউ প্রবেশ করতেই মেহের আর নিজেকে সামলাতে পারল না। এক বুক হাহাকার নিয়ে অন্ধকারে চিৎকার করে উঠল, এই বিয়ে আমি মানি না, মানি না এই বিয়ে। আপনাকে ভালোবাসা তো দূরের কথা, স্বামী হিসেবেও আমি আপনাকে ভাবতে পারি না। পাশে সাজিয়ে রাখা ডজনখানেক রজনীগন্ধার তরাটা এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেলল সে। পাপড়িগুলো মেঝের কার্পেটে লুটোপুটি খাচ্ছে। মেহের মেঝেতে ধপাস করে বসে পড়ে ডুকরে কেঁদে উঠল। তার কান্নার তোরে ঘর কাঁপিয়ে ঘোষণা করল, আমি বিবাহিত, আমি প্রেগনেন্ট ক্যাপ্টেন সাহেব, আমি মা হতে চলেছি।